দর্শক, আজ কথা বলবো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সমকালীন ভুলগুলো নিয়ে। আমি যদি শুরু করি বাংলাদেশের রাজনীতির ইতিহাস 1991 সালের পর থেকে। 1991 সালে যখন নির্বাচন হয়, তা নির্বাচনের পূর্বে 3 দলীয় একটি রূপরেখা ছিল। তো এই রূপরেখার ভিত্তিতে যখন নির্বাচনটা হলো, বিএনপি ক্ষমতায় আসলো। আসার পর তারা 3 দলের রূপরেখাটা ভুলে গেল। তারপরও দেশটা খারাপ চলেনি, কিন্তু 1994 সালে মাগুরা উপনির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে শুরু হলো অবিশ্বাসের রাজনীতি, এবং সেই অবিশ্বাস থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আসলো, এবং অসংখ্য দিন হরতাল অবরোধ দিয়ে সেই দাবি আদায়ের চরম আন্দোলনের মুখে বিএনপি 1996 সালে 15 ফেব্রুয়ারি একদলীয় একটি নির্বাচন দিল, যে নির্বাচনের ফলে তাদের নির্বাচনের পরবর্তী 1 মাসের মাথায় ক্ষমতার থেকে তাদের পতন হলো, এবং তারা কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার একটা বিল পাস করলো, যে বিলের উপর ভিত্তি করে 96 সালে বিচারপতি হাবিবুর রহমানের অধীনে একটি নির্বাচন হলো, এবং নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন হলো। 91 নির্বাচনটাও নিরপেক্ষ ছিল। তো 96 সালে নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ অনেক ভালো করছে, এটা সবাই স্বীকার করে, এবং আওয়ামী লীগের একটা মনোবল ছিল, তারা যেহেতু ভালো করছে তারা আবার পুনর্নির্বাচিত হবে। যথারীতি তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, এবং এই হস্তান্তরটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপ্রিয় ক্ষমতা হস্তান্তর। তো যেহেতু রাজনীতি একটা খেলা, আওয়ামী লীগ ভালো কাজ করলেও বিএনপি এবং জামাত সহ 4 দলীয় ঐক্যজোট এর যে কৌশলের কাছে আওয়ামী লীগ পরাস্ত হয়, এবং 2001 সালে বিএনপি নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট তারা ক্ষমতায় আসে। এই 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার পরে প্রথম দিকে তারা বিরোধী দল, অর্থাৎ যারা পরাস্ত হয়েছে তাদের যে নেতৃবৃন্দ এবং সংখ্যালঘুদের উপর একটা চরম অত্যাচার গেল, যা ছিল ওই 4 দলীয় ঐক্যজোটের আমলে সবচেয়ে প্রাইমারি লেভেলে এগুলো একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এছাড়াও কিছু কিছু ঘটনা ছিল, এগুলা নিন্দনীয়, যেমন কিবরিয়া হত্যা, হোসেনুল্লাহ মাস্টার হত্যা, আরও কয়েকজন রাজনীতিবিদ অকালে জ্বরে গেছেন। তার চেয়েও বেশি ভয়ানক ছিল 21শে আগস্ট। বিএনপি তখন ক্ষমতায় ছিল। তো যারাই ক্ষমতায় থাকে তাদের উপরে দায়ভারটা যাবে, কারণ তাদের দায়িত্ব। পাশাপাশি 10টা কষ্ট মামলা, এটা একটা বিএনপির জন্য লজ্জাজনক ছিল। এরপর যখন নির্বাচন আসবে, এর আগে বিএনপি কী করলো, বিচারপতির বয়স বৃদ্ধি ঘটালো, যেটা একটা দুরভিসন্ধিমূলক কাজ, যে যেন তাদের পছন্দের লোক তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়। এটাও খুবই দুর্ভাগ্যজনক। এটা বিএনপির মোটেই করা উচিত হয়নি, এবং এর উপরে ভিত্তি করে কিন্তু বিরোধী দলের একটা আন্দোলন চরম পর্যায়ে গেল, এবং এমন এক পর্যায়ে গেল তখন বিএনপি ক্ষমতা থেকে হস্তান্তর করলো। ইয়াজউদ্দিন সাহেবের সরকার আসলো, কিন্তু এই অস্থিতিশীল অবস্থায় নির্বাচন করা সম্ভব হয় নাই। 111-এর সরকার আসলো, যেটাকে বলা হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো, মানুষের আশা ছিল যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন দেবে। তো তারা এসেই বললো তারা একটা ভোটার লিস্ট করবে, ফেয়ার। এটা ভালো জিনিস, এবং এটার জন্য 2 বছরের সময় দরকার। জনগণ রেডি ছিল, তাদেরকে বলছিল যে ঠিক আছে 2 বছর সময় লাগলে লাগুক, কিন্তু আমরা নিরপেক্ষ একটু নির্বাচন চাই। কারণ এর আগে বিএনপির সময় তাদের নামে ব্লেম ছিল যে অনেক ভুয়া ভোটার ছিল। তো যাই হোক, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার নিরপেক্ষ নির্বাচন দেবে, তারা একটা
ভোটার লিস্ট করবে, ফেয়ার, খুবই ভালো কথা। কিন্তু তারা এসে কী করলো, তারা বললো -2 -4 এবং ব্যবসায়ীদের উপরে চাঁদাবাজি। আরে বাবা, -2 -4 এটা তো তোমাদের দায়িত্ব না, এগুলো জনগণ জানে কোন রাজনীতিবিদকে রাখবে, কোন রাজনীতিবিদ রাখবে না। তোমরা যদি মনে করো দুর্নীতি বিরুদ্ধে অভিযান করবা, তা করতে পারো, হ্যাঁ, আইন অনুযায়ী যাদের পানিশমেন্ট হয় তা হবে। কিন্তু তোমরা ওই -2 -4 ফর্মুলা করতে গিয়ে যেটা করলা, নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিন্তু তোমাদের দেশ ছাড়তে হয়েছে। তো যথারীতি 2008 সালে নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিশাল ম্যান্ডেটে ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথমে একটা ধাক্কা খেলো বিডিআর হত্যা। সেই ধাক্কা সামলে তারা মোটামুটি ভালোই করছিল, খারাপ করছে বলবো না আমি। কিন্তু যখন নির্বাচন আসলো, নির্বাচন আগে কি হলো, সংবিধান সংশোধন করতে গিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, এই ধারাটা তারা তুলে দিল। এটা খুবই খারাপ কাজ। তারপর আরেকটা খারাপ কাজ করলো আওয়ামী লীগ, স্থানীয় নির্বাচনে মার্কা দিয়ে। এর ফলে ওই যে গুন্ডা ফান্ডা ভণ্ড এরা জনপ্রতিনিধি হওয়া শুরু হইল। অথচ মানুষের আওয়ামী লীগের প্রতি একটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, এরা গণতন্ত্রের জন্য অনেক রক্ত দিছে, তাদের কাছে অবশ্যই গণতন্ত্রের সঠিক চর্চাটা মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু এই সংবিধান সংশোধন করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে ফলে তারা 2014 সালে যে নির্বাচনটা করলো, বিনা নির্বাচনে 153 জন। শুরু হলো সংসদ সদস্যদের একদম থার্ড ক্লাস লেভেলের ইজ্জত পাওয়া, তাদের যে মান সম্মান ছিল তা কিছুই থাকলো না। এইটা দিয়ে তারা জোড়াতালি দিয়ে 5 বছর তারা ক্ষমতায় ছিল। তারপর আসলো 2018 সালে নির্বাচন। বিরোধী দল প্রথমত বিশ্বাস করছিল না, কিন্তু তারপরে একটা কলা কৌশলের ফাঁদে পড়ে বিরোধী দল মনে করলো আচ্ছা ঠিক আছে, আমরা নির্বাচনে যাই, যেহেতু বলছে যে রাজনৈতিক দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়, আমরা একটু দেখি। আসলো, কিন্তু তারা এই বিশ্বাসঘাতকতাটা করলো, তারা দিনের ভোট রাতে করলো। তো এটা তো মানুষ আশা করে নাই, এটার দরকার ছিল না। রাজনীতিতে আপনি হারবেন আবার জিতবেন, আপনার পরাজয়টাকে এত ভয় পাওয়ার তো কিছু নাই। এর ফলে কি হলো, এই দিনের ভোট রাতে হয়, বিরোধী দল কৌশল বা অপকৌশলের কাছে তারা হারলো, আবার আওয়ামী লীগ ক্ষমতায়। তা আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসলো, এইভাবে তারা আরও 5 বছর ক্ষমতায় আসলো 2024 সালে নির্বাচন। এখানেও বিরোধী দলের বর্জন। এখন তারা একটা কৌশল করলো আমি এবং ডামি, এবং আমি এবং ডামি নির্বাচনও তারা, এটা তো সবাই জানে কি বলা হয়েছে। তো পাপ বাপকে ছাড়ে না। এই যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এর আগেও বিএনপির পাপে বিএনপি ভুগছে, এইবার আওয়ামী লীগও অনেক দিন পাপ করছে, এইবার তাদেরকে ভুগতে হয়েছে। এবং এমন ভুগছে, পৃথিবীতে সরকার পতন হয় এটা স্বাভাবিক, কিন্তু সরকার পতনের সাথে সাথে দলের পতন, এটা খুবই লজ্জাকর, খুবই লজ্জাকর। আমি তো বলি আওয়ামী লীগের যে প্রথম সারির যারা নেতৃবৃন্দ ছিলেন, এই ষড়যন্ত্রের দোয়াই টোয়াই দিয়ে মানুষকে বোকা বানায় না। আপনাদের গণহারে পদত্যাগ করা উচিত পার্টিটাকে বাঁচানোর জন্য। আপনারা যদি গণহারে পদ ছাড়েন, তো দেখবেন তৃণমূলের কর্মীরা এই আওয়ামী লীগকে দাঁড় করাই ফেলবে এবং আবার মুজিব আদর্শ মাথা তুলে দাঁড়াবে। কিন্তু আপনারা যদি মনে করেন এই বিদেশ বাড়িতে তাইকে পদ দৈরা রেখে রাজনীতি করে ফেলবেন তারেক সাহেবের মতো, এটা ভুল। তারেক সাহেবও তো এখন যত লাফালাফি করে না কেন, ফলাফল গুড়ার ডিম হবে। কেন হবে জানেন? ফলাফলটা হচ্ছে এইরকম যে তারেক সাহেবের এখন ক্রেডিট কি? কোনো ক্রেডিট নেই। আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, এই জন্য তারেক সাহেব জিতছে। উনি তো আর নিজের যোগ্যতায় এই অর্জন করে নাই বিদেশে থেকে, ঠিক আছে? এখন আওয়ামী লীগ যদি এরকম পরাস্ত না হইতো, তাহলে তারেক সাহেবের নাম কেউ নিত না। তো এইভাবে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসা বড় টাফ। আমার এখনও বিশ্বাস হয় না তারেক সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে। আমার কেন জানি মনে হয় এইভাবে ক্ষমতায় আসা যায় না। যদি হয় তাহলে আমার ধারণা ভুল। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ বাহিরে আছেন, আমার কেন জানি মনে হয় আপনাদের পক্ষে আর দেশে আসা সম্ভব না। কারণ বাস্তবতারা বড়ই কঠিন।
এখন ধরেন ডক্টর ইউনূস সাহেব যদি বলে আপনার দেশে আসেন, আপনারা কি আসবেন? আসবেন না। কেন আসবেন না এটা আপনারা ভালোভাবে জানেন। কিন্তু ডক্টর ইউনূস সাহেব একটা কৌশলে ভুল করছে। ভুলটা কি? ডক্টর ইউনূস সাহেব যদি এই আপনাদের আওয়ামী লীগকে ব্যান না করতো, আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সুযোগ করে দিত রাজনীতির, তাহলে আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দই তাদের বড় বড় নেতারে দৌড়ানি দিয়ে বিদায় করতো। এই কলঙ্কের বাকিদার ডক্টর ইউনূসের হইতে হইতো না। যাই হোক, এবারে আসি ডক্টর ইউনূসের পালায়। উনি আসছে কেন? একটা ফেয়ার নির্বাচনের জন্য। মানুষ তো এইটারই কাঙ্গাল ছিল বাংলাদেশের, আর তো কিছু না। কলঙ্ক তো এটাই যে আমরা ফেয়ার নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই। এখন ফেয়ার নির্বাচন তো দূরের কথা, উনি নির্বাচনই দিতে চায় না ডক্টর ইউনূস সাহেব। এর কারণ কি জানেন? এতগুলা মারপেচ করে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে না। তো উনি যদি এইগুলা করে, তো এর ফলাফল কী হবে জানেন? মানুষ জোর করে একটা নির্বাচন আদায় করবে ওনার কাছ থেকে, কিন্তু পরে ওনার অবস্থান মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ ছাড়তে হবে। তা আমার সর্বশেষ কথাটা ছিল যে আমরা চাই না কেউ দেশ ছাড়ুক, আমাদের দেশের মানুষ দেশেই থাকুক, সবাই মিললে দেশটাকে আমরা মানুষ করি, দেশটাকে আমরা সুন্দর করি, আমাদের মানুষগুলো যেন মিলেমিশে থাকতে পারে। আমরা কেন একজন একজনকে নিঃশেষ করে দেব? আমরা একজন নিঃশেষ করে দিলে তো আমাদেরই ক্ষতি। আমি যদি আরেকজনের বিল্ডিং ভেঙে দিই, তাহলে তো সেই বিল্ডিংটা বাংলাদেশের। আমি যদি একটা মানুষকে মেরে ফেলি, সেই মানুষটা তো আমারই আত্মীয়, আমারই বন্ধু, আমারই দেশের মানুষ। এইভাবে তো একটা দেশ দাঁড়াইতে পারে না। তা আমার সর্বশেষ কথাটা ছিল এই যে ভুলগুলা তুলে ধরলাম, এই সব ভুলগুলা থেকে আমাদের অতি তাড়াতাড়ি শিক্ষা লাভ দরকার, এবং এই শিক্ষা লাভের জন্য আমাদের জনগণকে একটু সচেতন হতে হবে। আমরা এই যে আমাদের নেতা নেত্রীকে দেবতা তুল্য শ্রদ্ধা করি, এটা খুবই খারাপ, খুবই খারাপ। এর ফলে এরা এই স্বৈরতান্ত্রিক হওয়ার সুযোগ পায়। আমরা যে এই পরিবারতন্ত্রের বাইরে আসতে পারি না। আমরা যে পরিবারের ভিতরে একটা নেতার একটা ছেলে ও একটা নাতি, সে জন্ম নিলে তার ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তার জন্মদিন, তার পারলে এফিয়ার ডে পর্যন্ত আমরা সেলিব্রেট করা শুরু করি। এইগুলা আসলে তুষামুদ না, এগুলো এখন বন্ডামিতে রূপ নিছে। তো জনগণ এইসব বন্ডামির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, এবং আমাদের ডিটারমাইন্ড হতে হবে যারাই ক্ষমতায় যায়, সে যদি এই নির্বাচন নিয়ে টালবাহানা করে, তাহলে সে আমার সমর্থিত দল হলো, আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। আমাদের এই মানসিকতা থাকলেই আমরা দেশটাকে সুন্দর করতে পারবো। সর্বশেষ কথা হলো, এখন যারা ক্ষমতা আছে তাদের কাছে প্রত্যাশা অতি সত্বর আপনারা ইনক্লুসিভ ফেয়ার একটা ইলেকশন দেন, যেন দেশের মানুষ প্রাণ খুলে ভোট দিতে পারে। ভোট যেন একটা আনন্দেতে রূপ নেয়, এখানে যেন কৌশল অপকৌশলের উপস্থিতি না থাকে। আর সর্বশেষ, আপনাদের আমলে যেসব মবতন্ত্র হচ্ছে, এইটুকু থেকে দেশের মানুষকে শান্তি দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের দেশটা ভালো থাকলে আমরা সত্যি ভালো থাকি, কারণ বাঙালিরা অসম্ভব দেশপ্রেমিক। তারা পৃথিবীর যেখানেই থাকে দেশটাকে প্রচণ্ড ভালোবাসে। আপনি ধর্ম বর্ণ ভেদাভেদে আমরা দেশের ক্ষেত্রে অন্ধ। পৃথিবীর অনেক মানুষকে দেখছি তাদের নিজস্ব দেশের প্রতি চরম কামকালিপনা, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ কেউ অনেক বছর ধরে দেশে যায় না, প্রবাসে থাকে, তবুও দেশকে ভালোবাসে, দেশে যেতে চায়, দেশকে নিয়ে স্বপ্ন দেখে। তা আসুন সব মিলে আমরা আমাদের দেশটাকে একটি সত্যিকারের সোনার বাংলা হিসেবে আমরা দেখতে চাই। আমাদের দেশটাকে নিয়ে যেন অন্য কেউ কোনো ধরনের গেম খেলতে না পারে, সেই গেম থেকে মুক্ত থেকে আমরা স্বাধীন সার্বভৌম সুন্দর একটি দেশের নাগরিক হিসেবে বসবাস করতে চাই। এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।